ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীর অভিভাবক সবসময় ইরান, কড়া জবাব তেহরানের। পাল্টাপাল্টি হামলা। 4 বছর পর আবার উত্তপ্ত ইয়েমেন। হাউথি বিমান ঠেকাতে সানার বিমানবন্দরে সরকারের হামলা। জবাবে সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত। বালেন্দ্র শাহের পদত্যাগ দাবিতে নেপালে ফের জেনজি আন্দোলন। আগুনে ঘি ঢেলেছে রাইড শেয়ারিং চালকের আত্মহত্যা। বস্তি উচ্ছেদ আর কঠোর নীতির বিরুদ্ধে রাজপথে শত শত মানুষ। চীনের উত্তর ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যার কবলে। ভারতের পূর্ব উত্তর পূর্বাঞ্চলে সতর্কতা জারি। এবং বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে ডালাসে পৌঁছেছে ফ্রান্স। মাঠে নামার আগে অনুশীলন করেছে স্পেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশায় ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হয়েছে। আজ থেকে ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এই সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছে তেহরানও। এরই মধ্যে ইরানের বিভিন্ন স্থানে নতুন হামলার তথ্য মিলেছে। পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে তেহরান। এতে আমিরাতে একজন ভারতীয় নিহতের খবর পাওয়া গেছে। এদিকে মোসাদের সঙ্গে যোগাযোগের দায়ে আইআরজিসির হেফাজতে রয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় আবারও নৌ অবরোধ কার্যকর করছে সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনী জানিয়েছে ইরানি বন্দরগামী বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজে এই অবরোধ কার্যকর হবে। তবে মানবিক সহায়তাবাহী জাহাজ এবং ইরান ছাড়া অন্য গন্তব্যে যাওয়া বাণিজ্যিক জাহাজকে পরিদর্শনের পর চলাচলের সুযোগ দেওয়া হবে। ওয়াশিংটনের এই পদক্ষেপের কড়া জবাব দিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালীর অভিভাবক সবসময় ইরান ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব ইরানই পালন করবে। এরই মধ্যে ইরানের কেশম দ্বীপ এবং দক্ষিণাঞ্চলীয় শহর জামে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত হানে তেহরান। এতে আমিরাতের তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্তের পাশাপাশি ভারতীয় নিহতের খবরও মিলেছে। সামরিক সংঘাতের পাশাপাশি সামনে এসেছে নতুন এক গোয়েন্দা তৎপরতার তথ্য। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে সম্ভাব্য নেতৃত্বে আনতে গোপনে যোগাযোগ করেছিল ইসরায়েল। এজন্য মোসাদের তৎকালীন প্রধান ডেভিড ভার্নিয়া হাঙ্গেরিতে গিয়ে তার সঙ্গে বৈঠকও করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একাধিকবার তার সঙ্গে গোপন যোগাযোগ, ভ্রমণ ও আবাসনের ব্যবস্থাও করা হয়েছিল বলে দাবি করা হয়। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বর্তমানে আহমাদিনেজাদ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখার হেফাজতে রয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যদিও ইসরায়েল বা ইরান কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। সংঘাতের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। একদিনেই প্রায় 9% বেড়েছে ব্রেন্ট ক্রুডের দাম, যা প্রতি ব্যারেল $82.79 পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলও 2 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জাহাজ চলাচলে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে নতুন জ্বালানি করিডোর গড়ে তুলতে যাচ্ছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। 4 দশকের বেশি সময় বন্ধ থাকা কিরকুক বানিয়াস তেল পাইপলাইন পুনরায় চালুর পরিকল্পনা এখন শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ইরাকের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। বিশ্লেষকদের মতে এটি শুধু জ্বালানি নয়, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে ইরাকের কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত প্রায় 500 মাইল দীর্ঘ ঐতিহাসিক তেল পাইপলাইন পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে এই 3 দেশ। ইরাকের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অচল থাকা কিরকুক টু বানিয়াস পাইপলাইন আবার চালুর বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে এ সংক্রান্ত চুক্তি বা আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে সিরিয়া ও ইরাক বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক চুক্তির বিভিন্ন দিক চূড়ান্ত করতে কাজ করছেন। 1952 সালে নির্মিত এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় 3 লাখ ব্যারেল তেল পরিবহন করা হতো। তবে ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়া ইরানের পক্ষ নেয়ায় 80-র দশকে এটি বন্ধ করে দেয় বাগদাদ। পরে 2003 সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পাইপলাইনটি কার্যত অচল হয়ে পড়ে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের পর হরমুজ প্রণালীতে তেহরানের প্রভাব আরও জোরালো হওয়ায় বিকল্প রপ্তানির পথ খুঁজতে তৎপর হয় ইরাক। যুদ্ধের সময় ট্রাকে করে সীমিত পরিমাণ তেল সিরিয়ায় পাঠানো হলেও তা চাহিদা পূরণে যথেষ্ট ছিল না। তাই পুরনো এই পাইপলাইন কার্যকর করাকেই দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখছে বাগদাদ। তবে সংস্কার শেষে এটি চালু হতে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। বিশ্লেষকদের মতে এই প্রকল্প কেবল জ্বালানি পরিবহনের উদ্যোগ নয়, বরং ইরানের হরমুজ নিয়ন্ত্রণের বিকল্প গড়ে তোলা এবং সিরিয়াকে নতুন আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থায় যুক্ত করারও কৌশল। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও কূটনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলেও মত তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ। ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার। এর জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান সমর্থিত হাউথিরা। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর কিছুটা শান্ত হয়ে আসা ইয়েমেন আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সোমবার রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালায় সৌদি সমর্থিত ইয়েমেন সরকার। তাদের দাবি, ইরান থেকে হাউথি প্রতিনিধি দল বহনকারী একটি বিমান সানায় অবতরণ ঠেকাতেই এই হামলা চালানো হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ভূপাতিত করেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও। তেহরানের দাবি, সানার বিমানবন্দরে হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইয়েমেনের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে ইয়েমেন সরকারের অভিযোগ, হাউথিরা ইরানের সহায়তায় ইয়েমেনের আকাশসীমা ব্যবহার করে সামরিক ও রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। সরকার বলছে, কূটনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এবং ভবিষ্যতেও ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে। চলতি মাসের শুরু থেকেই উত্তেজনা বাড়ছিল। এর আগে সানায় অবতরণ করা একটি ইরানি বিমানকে ঘিরেও সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তোলে হাউথিরা। তখনই তারা সৌদি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছিল। সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে সেই হুমকি বাস্তবে রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রসের একটি বিমান আটকে রাখা এবং এর পাইলট ও কোপাইলটকে আটকে রাখার অভিযোগও তুলেছে ইয়েমেন সরকার। 2015 সালে হাউথিরা রাজধানী সানা দখল করে সরকারকে উৎখাত করার পর থেকে ইয়েমেনে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আরও বিস্তৃত হয়। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর সহিংসতা কিছুটা কমলেও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা নতুন করে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা তৈরি করছে। নাদিম মারজান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংকটের বড় ধাক্কা এবার বৈশ্বিক সার বাণিজ্যে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর এক নতুন বিশ্লেষণে দেখা গেছে, সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে সারবাহী জাহাজের চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এতে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া ও ডিএপি সারের দাম যেমন অস্বাভাবিক বেড়েছে, তেমনি নেপাল ও শ্রীলঙ্কা সহ বিশ্বের অন্তত 18টি দেশ চরম আমদানির ঝুঁকিতে পড়েছে। শুধু জ্বালানি নয়, বৈশ্বিক সার বাণিজ্যেও প্রভাব ফেলেছে গুরুত্বপূর্ণ পরিবহন পথ হরমুজ প্রণালী। চলতি বছরের প্রথম দিকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে থমকে যায় এ পথ, আর এতেই ব্যাহত হয় সারের বৈশ্বিক বাণিজ্য। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTOর তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের বাইরে সারবাহী জাহাজের চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, যা অব্যাহত থাকে জুন পর্যন্ত। জুলাইয়ের শুরুতে কয়েকটি চালান শুরু হলেও তা ফেরেনি স্বাভাবিক অবস্থায়, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সংঘাতের আগে প্রতি টন ইউরিয়ার দাম যেখানে ছিল প্রায় $400, এপ্রিলে তা দ্বিগুণ বেড়ে দাঁড়ায় $850। যদিও জুন নাগাদ বেশ কিছুটা কমে প্রতি টন ইউরিয়া সারের দাম নামে
$453। অন্যদিকে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট সারের প্রতি টনের দাম $580 থেকে বেড়ে $770 পৌঁছায়। ডব্লিউটিও বলছে বিশ্বের মোট নাইট্রোজেন ভিত্তিক সার রফতানির 24.8% এবং ফসফেট সার রফতানির 11.4% করে উপসাগরীয় অঞ্চল, আর নাইট্রোজেন ভিত্তিক সারের 40% এবং ফসফেট সারের 48%ই যায় এশিয়ার বাজারে, যার মধ্যে ভারতের আমদানির প্রায় 2/3 আর থাইল্যান্ডের প্রায় অর্ধেক নাইট্রোজেন ভিত্তিক সারের যোগানও আসে এখান থেকেই। ডব্লিউটিওর বিশ্লেষণ বলছে উপসাগরীয় অঞ্চল থেকে সার আমদানি করা 81টি দেশের মধ্যে 18টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই তালিকায় রয়েছে নেপাল ও শ্রীলঙ্কাও। বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা, সার সরবরাহ দীর্ঘদিন ব্যাহত হলে কৃষি উৎপাদন কমতে পারে, আর তার প্রভাব পড়তে পারে খাদ্যপণ্যের দামে এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তায়। অন্তরা সেন, সময় সংবাদ। কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন হয়েছে। রাজধানী দোহার ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদে জানাজা শেষে লুজাইল কবরস্থানে তাকে দাফন করা হয়। ধর্মীয় রীতিনীতি মেনে অত্যন্ত সাদামাটা আয়োজনে শেষ বিদায় জানানো হয় সাবেক এই আমিরকে। বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ রাজপরিবারের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নেন। এর আগে গেল রোববার ৭৪ বছর বয়সে মারা যান সাবেক আমির শেখ হামাদ। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর কাতার শাসন করেন তিনি। তার দূরদর্শী নেতৃত্বেই কাতার বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এদিকে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থনের জন্য স্মরণ করা হচ্ছে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিকে। গাজার অবরোধ ভেঙে সফর করা প্রথম আরব নেতা হিসেবেই নয়, স্বাধীন আরব গণমাধ্যমের নতুন যুগেরও প্রতিকৃত ছিলেন তিনি। ফিলিস্তিন, গাজা এবং মত প্রকাশের স্বাধীনতায় রেখে গেছেন দীর্ঘস্থায়ী এক উত্তরাধিকার। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে মধ্যপ্রাচ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলির একটি ফিলিস্তিনের প্রতি তার অকুণ্ঠ সমর্থন। ২০১২ সালে ইসরায়েলের অবরোধের ৬ বছর পর তিনি স্ত্রী শেখা মোজাকে সঙ্গে নিয়ে গাজা সফর করেন। হামাসের নিয়ন্ত্রিত গাজায় কোনো আরব রাষ্ট্রপ্রধানের এটি ছিল প্রথম সফর। ফিলিস্তিনিদের কাছে সেই সফর ছিল অবরোধ ভাঙার সাহসী বার্তা। সেই সফরেই গাজার পুনর্গঠনের জন্য কাতারের অনুদান $২৫৪ মিলিয়ন থেকে বাড়িয়ে $৪০০ মিলিয়ন ঘোষণা করেন শেখ হামাদ। তার অর্থায়নে খান ইউনিসে নির্মিত হয় শেখ হামাদ সিটি, গড়ে ওঠে আবাসন, সড়ক, হাসপাতাল এবং বিভিন্ন অবকাঠামো। ২০১৯ সালে চালু হওয়া শেখ হামাদ পুনর্বাসন ও কৃত্রিম অঙ্গ হাসপাতাল যুদ্ধের মধ্যেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যদিও চলমান ইসরায়েলি হামলায় এসব প্রকল্পের বড় অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, তবুও সেগুলো আজও গাজার মানুষের কাছে তার অবদানের স্মারক হয়ে আছে। ফিলিস্তিনের প্রতি শেখ হামাদের অবস্থান আরও আগের। ১৯৯৯ সালে তিনি ১৯৬৭ সালের পর প্রথম উপসাগরীয় নেতা হিসেবে ফিলিস্তিনি ভূখণ্ড সফর করেন এবং ইয়াসির আরাফাতের সঙ্গে বৈঠক করেন। ২০০৮ থেকে ৯ সালে গাজা ইসরায়েলি আগ্রাসনের সময় জরুরি আরব সম্মেলনের ডাক দেন। পুনর্গঠনের জন্য $২৫০ মিলিয়ন তহবিল এবং অবরোধ এড়াতে সমুদ্রপথে মানবিক করিডর তৈরির প্রস্তাবও দেন। ফিলিস্তিন ইস্যুকে তিনি সবসময় আরব বিশ্বের কেন্দ্রীয় প্রশ্ন হিসেবে তুলে ধরতেন। শেখ হামাদের আরেকটি ঐতিহাসিক অবদান সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠা। ১৯৯৬ সালে তার উদ্যোগী যাত্রা শুরু করে সংবাদ মাধ্যমটি। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ পরিবেশনার বাইরে গিয়ে স্বাধীন সাংবাদিকতার নতুন ধারা তৈরি করে আল জাজিরা, যা মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে আমূল পরিবর্তন আনে। তার নির্দেশ ছিল সাংবাদিকরা পেশাগত নীতিমালা অনুসরণ করে স্বাধীনভাবে কাজ করবেন এবং কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না। আফগানিস্তান, ইরাক, গাজা কিংবা পশ্চিম তীর বিভিন্ন সংঘাতের খবর তুলে ধরতে গিয়ে আল জাজিরা বহুবার হামলা, হুমকি ও রাজনৈতিক চাপের মুখে পড়েছে। নেটওয়ার্কটির একাধিক সাংবাদিকও প্রাণ হারিয়েছেন। তবুও শেখ হামাদ মত প্রকাশের স্বাধীনতা থেকে সরে আসেননি। বিশ্লেষকদের মতে ফিলিস্তিনের প্রতি তার দৃঢ় অবস্থান এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার সাহসী সিদ্ধান্তই তাকে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক ব্যতিক্রমী ও প্রভাবশালী নেতায় পরিণত করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। নতুন করে জেনজি আন্দোলনের মুখে নেপাল সরকার। নানা অনিয়মের মধ্যে আগুনে ঘি ঢেলেছে একজন রাইড শেয়ারিং চালকের আত্মহত্যা।
এছাড়া বস্তিবাসী উচ্ছেদ এবং সরকারের কঠোর নীতির বিরুদ্ধে নতুন করে রাজপথে নেমেছে শত শত মানুষ। মাত্র কয়েক মাসেই পরিবর্তনের প্রতীক থেকে জনরোষের কেন্দ্রে বালেনশাহ। গত বছরের জেনজি আন্দোলন নেপালের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। দুর্নীতি ও পুরনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে তরুণদের সেই আন্দোলনের পর পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হন বালেনশাহ। নতুন রাজনীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দ্রুত সংস্কারের প্রতিশ্রুতিতে তরুণদের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ক্ষমতায় আসার গল্প সময়ের মধ্যেই সেই আস্থায় চির ধরতে শুরু করে। সেই অসন্তোষ আরও তীব্র হয় ২৫ বছর বয়সী রাইড শেয়ারিং চালক গণেশ নেপালির মৃত্যুর ঘটনায়। কাঠমান্ডুর পাসপোর্ট অফিসের সামনে পার্কিং নিয়ে মহানগর পুলিশের সঙ্গে দীর্ঘ তর্কের পর মোটরসাইকেলে হুইল লক লাগানো হয় এবং জরিমানা করা হয় তাকে। এর প্রতিবাদে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেন গণেশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় তাকে স্ট্রেচারের বদলে গাড়িতে তোলার ভিডিও ব্যাপক সমালোচনার ঝড় তোলে। তবে ক্ষোভ শুধু এই একটি ঘটনায় সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে চলা নদী তীরবর্তী বস্তি উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের অভাব এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকেও পরিবারগুলোকে সরিয়ে দেওয়ার নির্দেশ নতুন করে জনরোষ বাড়িয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দরিদ্র মানুষ, হকার ও বস্তিবাসীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ গ্রেপ্তার এবং মহানগর পুলিশের ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলছেন তারা। সিংহদরবার সচিবালয়ের সামনে শত শত মানুষ গণেশ নেপালের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন এবং মানবাধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেন। চাপের মুখে সরকার তদন্ত কমিটি গঠন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং তার স্ত্রীকে চাকরি এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, এটি শুধু একটি মৃত্যুর বিচার নয়, বরং সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জনমুখী শাসনের প্রশ্ন। বিরোধী দল ও নাগরিক সমাজের অভিযোগ, প্রতিশ্রুত সংস্কারের বদলে সরকারের কর্মকাণ্ডে বাড়ছে স্বেচ্ছাচারিতা ও জনগণের সঙ্গে দূরত্ব। যে জেনজি একসময় বালেনশাহকে পরিবর্তনের প্রতীক বানিয়েছিল, সেই তরুণরাই এখন তার সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই অনেকের মতে এই আন্দোলন শুধু একটি ঘটনার প্রতিক্রিয়া নয়, বালেন সরকারের প্রতি জমে থাকা অসন্তোষের বিস্ফোরণ। নাদিম মারজান, সময় সংবাদ। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ ভেন্যু টেক্সাসের ডালাসে অনুশীলন করেছে স্পেন। লুই দে লা ফুয়েন্তে শিশুদের ফিটনেস, স্ট্রেচিং ও বলের উপর নিয়ন্ত্রণ ঠিক রাখতে ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। এদিকে ডালাসে পৌঁছেছে ফ্রান্স দলও। হোটেলের বাইরে সমর্থকদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছেন এমবাপ্পে, দেম্বেলেরা। টেক্সাসের ডালাসের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বাস পৌঁছাতেই সমর্থকদের গর্জন। এমবাপ্পে, দেম্বেলেদের নাম ধরে ডেকে ভক্তরা জানান দিলেন তাদের পাশে আছেন। টানা তৃতীয়বারের মতো শেষ চারে ওঠা ফরাসিরা যে কতটা নির্ভর তা এই চিত্রই বলে দেয়। বাস থেকে একে একে নামলেন এমবাপ্পে, মাইক মেনিয়ান, চুয়ামিনি, কুন্দে, কান্তে সহ বাকি সদস্যরা। তাদের পা মাটিতে রাখতেই সমর্থকদের নাম ধরে ডাকাডাকি। ফুটবলাররাও তাদের ডাকে সাড়া দিলেন। হাত নেড়ে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে হোটেলে প্রবেশ করলেন ফুটবলাররা। ফরাসিরা যখন ডালাসে পা রেখেছেন, অন্যদিকে তখন ঘাম ঝরিয়েছে স্পেন। ডালাসে আবহাওয়া থাকে উষ্ণ ও আর্দ্রতায় ঘেরা। ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানিয়ে নিতে হবে স্প্যানিশদের। এই ভেন্যুতে শেষ ১৬তে খেলাই একটু স্বস্তি দিতেই পারে তাদের। ডালাস কটন বল স্টেডিয়ামে অনুশীলনের শুরুতে মাঠে প্রবেশ করেন খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা, যেখানে প্রস্তুতি চলেছে ফাইনাল ম্যাচের বল এডিটাজের ট্রিওনরা দিয়ে। অনুশীলনে গ্রিমালদো, ভিক্টরদের নিয়ে স্ট্রেচিং দিয়ে প্রস্তুতি শুরু করেন ফুয়েন্তে। এরপর নিজেদের গতি ও শক্তি বাড়াতে অনুশীলনে যুক্ত হন ইয়ামাল, রদ্রি ও মিকেল মেরিনো। স্পেনের আক্রমণ ভাগের লাইনের ফুটবলারদের এই অনুশীলন ফ্রান্সের গতির সঙ্গে টেক্কা দিতে নিজেদের প্রস্তুত করা। নিকো উইলিয়ামস, ইয়ামালদের সঙ্গে আক্রমণ ভাগের তারকারাও নিজেদের ঝালিয়ে নিয়েছেন ভালোভাবে, যেখানে কৌশলী স্পেনের ফুটবলাররা দক্ষতা বাড়িয়ে নিয়েছেন নিখুঁত রিসিভিং ও পাসিংয়ে। জিহাদ আল হাসান, সময় সংবাদ। যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে $1 বিলিয়ন তহবিল ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে প্রয়োজনের তুলনায় এই অর্থকে অপ্রতুল বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতেই উপত্যকায় নতুন করে ইসরায়েলি আগ্রাসনে শিশুসহ অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে দখলদাররা।
গাজায় যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। সোমবারও গাজা সিটি ও নুসাইরাতে ইসরায়েলি হামলায় কয়েকজন হতাহত হন। নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় নিহতদের মধ্যে রয়েছে 9 বছর বয়সী এক শিশু। অন্যদিকে পশ্চিম গাজা সিটিতে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো আরেক হামলায় প্রাণ গেছে একজনের। গাজা সিটির সাবরা এলাকায় হামাসের অস্ত্র তৈরির স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে নুসাইরাতে শিশুসহ বেসামরিক হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। এই হামলার মধ্যেই ব্রাসেলসে আন্তর্জাতিক দাতা সম্মেলনে টিম গাজা ইনিশিয়েটিভ নামে $1 বিলিয়ন পুনর্গঠন তহবিল ঘোষণা করে ইউরোপীয় কমিশন। এই উদ্যোগে ইউরোপের বিভিন্ন দেশ, বিশ্বব্যাংক, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক সহ একাধিক আন্তর্জাতিক অংশীদার যুক্ত রয়েছে। অস্ট্রেলিয়া ও কানাডাও এতে যোগ দেওয়ার আগ্রহ জানিয়েছে। প্রাথমিকভাবে পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা, ধ্বংসস্তূপ অপসারণ, হাসপাতাল, বিদ্যুৎ, কৃষি ও খাদ্য ব্যবস্থা পুনরুদ্ধারে এই অর্থ ব্যয় করা হবে। তবে এই উদ্যোগকে কেবল সূচনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ মূল্যায়ন অনুযায়ী আগামী 10 বছরে গাজার পুনর্গঠনে প্রয়োজন হবে অন্তত $71 বিলিয়ন। শুধু প্রথম 18 মাসেই জরুরি সেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনীতি সচল করতে প্রয়োজন $26.3 বিলিয়ন। সেই তুলনায় $1 বিলিয়ন এই তহবিল বাস্তব চাহিদার খুবই সামান্য অংশ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপরও সংঘাত পুরোপুরি থামেনি। যুদ্ধবিরতির পর থেকে 1100-র বেশি ফিলিস্তিনি নিহত এবং 3500-এর বেশি আহত হয়েছেন। সব মিলিয়ে 2 বছরের বেশি সময়ের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা 73,000 ছাড়িয়েছে। তাই বিশ্লেষকদের মতে যুদ্ধ বন্ধ না হলে পুনর্গঠনের যে কোনো পরিকল্পনাই কাগজে কলমেই সীমাবদ্ধ থাকার ঝুঁকি রয়েছে। এদিকে দখলকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তরের সিনজিল গ্রামে সংবাদ সংগ্রহে গিয়ে CNN সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ঘটনার কয়েকদিন আগেই পশ্চিম তীরে সফররত মার্কিন কংগ্রেস সদস্য রো খান্নাকেও বসতি স্থাপনকারীরা আটকে রেখেছিল। যদিও প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু বসতি স্থাপনকারীদের সহিংসতাকে অতিরঞ্জিত বলে দাবি করেছেন। তবে পশ্চিম তীরে তাদের হামলা ও নতুন বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। অন্যদিকে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ ও বাড়িঘর ধ্বংসের পাশাপাশি দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,324 জনে। আহত হয়েছেন 12,221 জন। নাদিম মারজান, সময় সংবাদ। টাইফুন বাফির তাণ্ডব থামলেও কাটেনি দুর্যোগ। চীনের উত্তর ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন ভয়াবহ বন্যার কবলে। একই সময়ে মৌসুমি বৃষ্টির দাপটে ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলেও জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে মেঘালয়, পশ্চিমবঙ্গের উপ হিমালয় অঞ্চল ও সিকিমে। উত্তর দিকে অগ্রসর হওয়া ঝড়ের প্রভাবে দেশটির উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে টানা মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। লিওনিং প্রদেশের সেনিয়াং, আনসং ও ফুসং শহরে সর্বোচ্চ লাল বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। জলাবদ্ধতায় টানেল ও মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। উত্তর চীনের হেবেই প্রদেশেও ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যার মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুয়াংচেং কাউন্টি থেকে বিপুল সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে চেংদে শহরের সড়কে বন্যার স্রোতে গাড়ি ভেসে যেতে দেখা যায়। স্থানীয় কর্তৃপক্ষ ভারী বৃষ্টির সর্বোচ্চ লাল সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, ভারীর প্রভাবে লিওনিং, হেভি, জিলিং, শাংদং, জিয়াংসু ও হানই প্রদেশে আরও ভারী বৃষ্টি হতে পারে, যা আগে থেকে প্লাবিত এলাকাগুলোর পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। অন্যদিকে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ব্রেক পর্যায়ে থাকলেও পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর পূর্ব ভারত, বিহার ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে মেঘালয়, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ ও সিকিমে। বিহারের জন্য জারি রাখা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এছাড়াও ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যেই ভারী বৃষ্টির সতর্কতা বহাল রয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। দাবানলে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্স, স্পেনে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করছেন দমকল কর্মীরা। গ্রিসে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে তীব্র দাবদাহে যুক্তরাজ্যে 2 মাসে প্রায় 3,000 মানুষের মৃত্যু হয়েছে। আর পুরো ইউরোপ জুড়ে শুধুমাত্র জুনের শেষ সপ্তাহে গরমে মারা গেছেন
10,000-এর বেশি মানুষ। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানলের তাণ্ডব। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় 60 কিলোমিটার দূরের বনাঞ্চলের আগুনে 800 হেক্টর বন পুড়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রথমবারের মতো দেশটির দক্ষিণাঞ্চল থেকে বিশেষ অগ্নি নির্বাপন বিমান এনে প্যারিস অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হেলিকপ্টার, পর্যবেক্ষণ বিমান এবং প্রায় 400 দমকল কর্মী। একই সময়ে ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনও। দেশটির দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়ায় কয়েকদিন ধরে চলা আগুনে হতাহতের খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে প্রায় 6,600 হেক্টর এলাকা। প্রায় 500 দমকল কর্মী এবং 20টিরও বেশি বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে পুড়েছে যুক্তরাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। নিয়ন্ত্রণে কাজ করছে একাধিক ফায়ার ইঞ্জিন ও হেলিকপ্টার। অন্যদিকে গ্রিসেও দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে দাবানল তীব্র হচ্ছে। এদিকে টানা তৃতীয় দফায় তাপপ্রবাহে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র তাপদাহে গত মে ও জুন মাসে ইংল্যান্ড ও ওয়েলসের অন্তত 2,700 জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী জুনের শেষ দিকে পশ্চিম ইউরোপ জুড়ে গরমে 10,000-এর বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে নতুন করে চাপে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার করা IRS বা রাজস্ব সংক্রান্ত মামলার সমঝোতা বাতিল করেছেন এক ফেডারেল বিচারক। একই সময়ে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICCর বিরুদ্ধে সর্বাত্মক চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা $10 বিলিয়ন IRS বা রাজস্ব সংক্রান্ত মামলার সমঝোতা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক ক্যাথলিন উইলিয়ামস। আদালতের রায়ে বলা হয়েছে, ট্রাম্প ও বিচার বিভাগ আদালতকে ব্যবহার করে বেআইনিভাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট একটি সমঝোতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। বিচারক এটিকে সেলফ ডিলিং বা ক্ষমতার অপব্যবহারের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী ও বিচার বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে অবস্থান আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন, ICCর কার্যক্রম পদ্ধতিগতভাবে অকার্যকর করে দিতে সরকার সর্বাত্মক পদক্ষেপ নেবে। এ লক্ষ্যে ICCর কর্মকর্তা ও সহযোগীদের ওপর আরও নিষেধাজ্ঞা, ভিসা সীমাবদ্ধতা এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও আদালতের তদন্তে সহযোগিতা না করার আহ্বান জানানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, মার্কিন কর্মকর্তা ও মিত্র দেশগুলোর বিরুদ্ধে তদন্ত চালিয়ে ICC যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বিচার ব্যবস্থার উপর নতুন চাপ তৈরি করবে। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় 5 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার ইরান সীমান্ত সংলগ্ন ওয়াশুক জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জেলার মাশখেল শহরে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা দোকানে কর্মরত শ্রমিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। জড়িতদের ধরতে অভিযান চলমান রয়েছে। হামলার কারণ জানতে চলছে তদন্ত। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিধি এবার ইউরোপ ছাড়িয়ে আরও বিস্তৃত হচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, আফ্রিকার বিভিন্ন দেশে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে কিয়েভ। ইউক্রেনকে ঘিরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোট গঠন করেছে ইউরোপের 10 দেশ। একই সঙ্গে নতুন সামরিক সহায়তা, ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউরোপীয় মিত্ররা। যুদ্ধক্ষেত্রে যেমন হামলা পাল্টা হামলা চলছে, তেমনি পাল্টে যাচ্ছে কূটনৈতিক ও সামরিক সমীকরণও। সোমবার রাতে ইউক্রেনের শত শত ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয় রাশিয়ার বিভিন্ন অঞ্চল। এমন পরিস্থিতিতে প্যারিসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে বৈঠকে ইউক্রেন সহ ইউরোপের 10টি দেশ যৌথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেয়। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, স্পেন ও সুইডেন এই জোটে রয়েছে। তাদের লক্ষ্য রাশিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় ইউরোপ জুড়ে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ইউক্রেনের 4 বছরের যুদ্ধের অভিজ্ঞতাকেও এই উদ্যোগের ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।
জোট গঠনের পাশাপাশি ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। দেশটি ইউক্রেনকে ফরাসি প্রযুক্তির অ্যাস্টার 30 স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র ও AASM হ্যামার বোমা উৎপাদনের লাইসেন্স দেবে। এছাড়া ইউক্রেন 16টি রাফাল যুদ্ধবিমান এবং একটি SAMP-T আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনারও চুক্তিও করেছে। একই সময় ইউক্রেনের যুদ্ধবন্দীদের নির্যাতনের অভিযোগে 15 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অভিযুক্তদের মধ্যে কারাগারের কর্মকর্তা, নিরাপত্তা সদস্য এবং একটি আটক কেন্দ্র রয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুশ ভূখণ্ডে যত হামলাই হোক তার জবাব আরও শক্তিশালী হবে। ক্রেমলিন ইউরোপের নতুন প্রতিরক্ষা জোটকে যুদ্ধ উস্কে দেয়া জোট বলে অভিহিত করেছে। এতে করে যুদ্ধের চতুর্থ বছরেও সংঘাত থামার কোনো লক্ষণ নেই, বরং যুদ্ধক্ষেত্রের পাশাপাশি কূটনীতি, প্রযুক্তি, নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক প্রভাব বিস্তারের লড়াই এখন আরও তীব্র হয়ে উঠেছে। এদিকে যুদ্ধের প্রভাব এখন ইউরোপের বাইরেও ছড়িয়ে পড়ছে। আফ্রিকায় প্রভাব বিস্তার নিয়েও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুরু হয়েছে নতুন বাকযুদ্ধ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, আফ্রিকার বিভিন্ন দেশে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে ইউক্রেন। যদিও কিয়েভ এসব অভিযোগকে ভিত্তিহীন এবং রুশ অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতেই আফ্রিকায় কূটনীতি, নিরাপত্তা সহযোগিতা এবং প্রভাব বিস্তারের প্রতিযোগিতাও এখন রাশিয়া ইউক্রেন সংঘাতের নতুন অধ্যায়ে পরিণত হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। কঙ্গোতে দ্রুত ছড়িয়ে পড়ছে ইবোলা। দেশটির 5টি প্রদেশে সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1873 জনে। এতে প্রাণ হারিয়েছেন 672 জন। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে হাউথ ওয়েলে ও ছোপো প্রদেশকে আক্রান্ত এলাকার তালিকায় যুক্ত করা হয়েছে। তদন্তে জানা গেছে, ইতুরি প্রদেশ থেকে মানুষের চলাচলের মাধ্যমে এই দুই প্রদেশে ইবোলা ছড়িয়ে পড়েছে। বর্তমানে 763 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত 306 জন সুস্থ হয়েছেন, পাশাপাশি 299টি সন্দেহভাজন সংক্রমণের তদন্তাধীন রয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে এই ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেয়া হয়। দক্ষিণ কোরিয়ায় কোরিয়া মুসলিম কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত এক আনন্দ ভ্রমণ। ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় খাবার আর প্রিয়জনদের সান্নিধ্যে দিনভর উৎসবমুখর পরিবেশে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। সমুদ্রের অপরূপ সৌন্দর্যের মাঝে এই মিলন মেলা ছিল প্রবাসী বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য উদযাপন। কয়েক শতাধিক প্রবাসীর প্রাণবন্ত উপস্থিতিতে সংজিয়ং সমুদ্র সৈকত রূপ নিয়েছিল ছোট্ট এক বাংলাদেশের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে অবস্থিত গাংনিউং শহরের অন্যতম আকর্ষণ সাংজিয়ং সমুদ্র সৈকত। স্বচ্ছ নীল জলরাশি, সোনালী বালুকা বেলা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সারা বছরই পর্যটকদের ভিড়ে মুখর থাকে সৈকতটি। আর সেই নৈসর্গিক পরিবেশেই এবার কোরিয়া মুসলিম কমিউনিটির উদ্যোগে বসেছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। রোববার অনুষ্ঠিত এই আনন্দ ভ্রমণে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে 8 শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে সমুদ্রের তীরে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন সবাই। ব্যস্ত কর্মজীবনের ফাঁকে একদিনের এই আয়োজন হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তি, আনন্দ আর মিলনের এক অনন্য উপলক্ষ। আমরা শত ব্যস্ততার মধ্যে, কঠোর পরিশ্রমের মধ্যে একটু আনন্দ করতে পেরে আমরা সত্যি আনন্দিত। গরমের ভিতরে, সাগরের ভিতরে আমাদের অনেক ভালো লাগতেছে বাচ্চা নিয়ে আসাতে। কাজের ব্যস্ততার মধ্যে সবাই একসাথে একত্রিত হতে পারছে, এটাই আসলে অনেক আনন্দের ব্যাপার আর কি। পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলা যে একটা যে ট্যুরের ব্যবস্থা, এতে আমরা খুবই খুশি। শুধু বিনোদন নয়, ছিল আবেগ আর শ্রদ্ধার অনুষঙ্গ। অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শহীদদের ছবি সম্বলিত ব্যানার ও প্লেকার্ড হাতে তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান উপস্থিত প্রবাসীরা। আয়োজকদের মতে, প্রবাসের ব্যস্ত জীবনে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক বন্ধনকে আরো দৃঢ় করতেই এমন আয়োজন। মূলত কোরিয়া একটা রোবোটিক কান্ট্রি, এখানে মানুষ সারাটা বছর কোম্পানিতে ব্যস্ত থাকে, মানে এ ধরনের একটা মানে নিজেকে হ্যাং আউট করার মতো পরিবেশ পায় না। সেক্ষেত্রে আমাদের ইচ্ছা থাকে যে সবাইকে নিয়ে একটু সুন্দর বিনোদন, সুস্থ বিনোদনের আয়োজন করা, যাতে করে তাদের মধ্যে একটা কর্মস্পৃহা বাড়ে। স্বতঃস্ফূর্তভাবে প্রবাসী বাংলাদেশির ভাইরা এখানে আনন্দের সাথে প্রতি বছর অপেক্ষা থাকে এই দিনটি কবে আসবে। তো সকলেই সেই আনন্দের সাথে আজকে আমরা সেই দিনটি উপভোগ করছি। দিনব্যাপী অনুষ্ঠানে শিশু থেকে বড় সব বয়সীদের জন্য ছিল দেশীয় নানা খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশ।
পরিবেশনা, দেশাত্মবোধক গান ও নাট্য পরিবেশনা, পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় দেশীয় খাবারের আয়োজন এনে দেয় বাংলাদেশের স্বাদ। হাসি, আনন্দ আর আন্তরিকতায় ভরা এই মিলন মেলায় অংশ নেওয়া প্রবাসীরা যেন একদিনের জন্য ফিরে পেয়েছিলেন দেশের চিরচেনা আবহাওয়া। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। উত্তর মেসিডোনিয়ার পাহাড়ি গ্রামে সেন্ট পিটার্স ডে উপলক্ষে আয়োজিত হলো অনন্য এক বিয়ের উৎসব, যেখানে লোকজ পোশাক, গান আর প্রাচীন রীতিনীতিতে উদযাপিত হয় দাম্পত্যের বন্ধন। দেশ বিদেশের পর্যটকদেরও টেনে আনে এই বর্ণিল আয়োজন। গ্রাম ছেড়ে শহরমুখী তরুণদের মাঝে সম্প্রদায়ের বন্ধন অটুট রাখাই এই আয়োজনের উদ্দেশ্য। উত্তর মেসিডোনিয়ার পাহাড়ি গ্রামে প্রতি বছর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বিয়ে উৎসব। অনুষ্ঠানের শুরুতে প্রতীকীভাবে গুলি ছুড়ে আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন বরের সহচর। এরপর শুরু হয় শতাব্দী প্রাচীন বিয়ের নানা আচার অনুষ্ঠান, যা আজও স্থানীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এবারের উৎসবে বরকনে মার্টিনা ও আলেকজান্ডার পরিবারের পুরনো ঐতিহ্য বজায় রেখে বিয়ের প্রতিটি পর্ব সেরেছেন তারা। অনুষ্ঠানের শুরুতেই বরকে শেভ করিয়ে দেন তার সহচর, যা নতুন জীবনে যাত্রার প্রতীক হিসেবে বিবেচিত। পরে ঐতিহ্যবাহী পোশাক পরে গ্রামবাসীর সঙ্গে ঘোড়ায় চড়ে বিয়ের মণ্ডপে পৌঁছান কনে। পুরো উপত্যকা তখন মুখর হয়ে ওঠে লোকসঙ্গীতে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে চলে নৃত্যের আসর। প্রথমে ঝলমলে ঐতিহ্যবাহী পোশাকে নারীরা পরিবেশন করেন ব্রাইট ডান্স। এরপর ওলের পোশাক ও টুপি পরে পুরুষরা নাচেন বিখ্যাত তেসকুতু বা হার্ট ডান্স। কঠিন নৃত্য শুধু দক্ষতারই নয়, জীবিকার সন্ধানে গ্রাম ছেড়ে যাওয়া মানুষের সংগ্রাম ও পরিবারের ত্যাগের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। এই আয়োজনের শিকড় বহু পুরনো। বর্তমান উৎসবের রূপ দেওয়া হয় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। গ্রাম ছেড়ে তরুণদের শহরমুখী হওয়ার প্রবণতার মধ্যে সাম্প্রদায়িক বন্ধন অটুট রাখতেই এই বার্ষিক আয়োজনের গোড়াপত্তন। কালের বিবর্তনে এটি এখন উত্তর মেসিডোনিয়ার অন্যতম সাংস্কৃতিক আকর্ষণে পরিণত হয়েছে। স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকরাও সামিল হন উৎসবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। সিডনির লাকেম্বায় অনুষ্ঠিত হলো ক্যান্সার কাউন্সিল নিউ সাউথ ওয়েলসের তহবিল সংগ্রহ উপলক্ষে বিশেষ আয়োজন। বাংলাদেশি অস্ট্রেলিয়ান কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত মানুষের চিকিৎসা, গবেষণা এবং সচেতনতা কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং অনুদান প্রদান করেন। আয়োজকরা জানান, গত 25 বছরে এই উদ্যোগের মাধ্যমে $4,83,000 বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে, যা ক্যান্সার কাউন্সিলের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ব্যয় করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, কমিউনিটির এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি মানুষ সহায়তার হাত বাড়িয়ে দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স। প্রবাসী বাংলাদেশিদের আইনগত সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা এবং কনসুলার সেবা সম্পর্কে ধারণা বাড়াতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কনসুলেট দুবাই। উত্তর আমিরাত জুড়ে পর্যায়ক্রমে প্রবাসীদের নিয়ে আয়োজন করা হচ্ছে এসব সচেতনতামূলক সভা। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলের 6টি আমিরাতে বসবাস করছেন প্রায় 7 থেকে 8 লাখ বাংলাদেশি। তবে স্থানীয় আইনকানুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা কিংবা কনসুলার সেবা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবে অনেক প্রবাসীকেই নানা ধরনের জটিলতায় পড়তে হয়। কখনো আইনি জটিলতা, আবার কখনো সঠিক তথ্যের অভাবে ভোগান্তির শিকার হন তারা। এইসব সমস্যা কমাতেই সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কনসুলেট দুবাই। এরই অংশ হিসেবে ফুজাইরা, দিব্যা ও উম্মুল কোয়েনে প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কনসুলেটের কর্মকর্তারা। পর্যায়ক্রমে উত্তর আমিরাতের সব এলাকায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। প্রবাসীরা এই সভাগুলোকে খুব ভালোভাবে নিয়েছে এবং আমরা আশা করি সামনের দিনগুলোতে এই ধরনের সভাগুলো যদি আমরা ধারাবাহিক এবং অব্যাহতভাবে করতে পারি, সামনের দিনগুলোতে আমরা হয়তো এর সুফল পাবো। সভাগুলোতে ই পাসপোর্ট, প্রবাসী কল্যাণ কার্ড, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন কনসুলার সেবা পাওয়ার প্রক্রিয়া তুলে ধরা হচ্ছে। পাশাপাশি স্থানীয় আইন মেনে চলা, অপরাধ থেকে দূরে থাকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়া এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে প্রবাসীদের করণীয় সম্পর্কেও দিক নির্দেশনা দেয়া হচ্ছে। এদেশের আইন কানুন, বিধিবিধান মেনে চলার
পরামর্শ দেওয়া সহ তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম যাতে তারা অত্যন্ত সতর্কভাবে ব্যবহার করে এবং এই দেশের আইনি কাঠামোর মধ্যে থেকে যাতে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে সেই লক্ষ্য নিয়ে আমরা তাদেরকে সচেতন করছি। প্রবাসীদের মতে অতীতে কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। কনসুলেটের এই উদ্যোগ প্রবাসীদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে সহায়তা করবে। একই সঙ্গে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে বলেও মনে করেন তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রে একমাত্র বাংলাদেশি মালিকানাধীন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি লস অ্যাঞ্জেলেসে তাদের দ্বিতীয় স্থায়ী ক্যাম্পাস চালুর ঘোষণা দিয়েছে। শিগগিরই নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চ্যান্সেলর বাংলাদেশি আমেরিকান প্রকৌশলী আবু বকর হানিফ। লস অ্যাঞ্জেলেসের অর্কিড মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন আবু বকর হানিফ। বলেন, নতুন ক্যাম্পাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি উদ্যোগে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। আপনি যদি আমার ওয়েবসাইটে যান wst.edu সৌদি আরবে প্রবাসীদের কনসুলার সেবা, পাসপোর্ট জটিলতা এবং দূতাবাসের কার্যক্রম নিয়ে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় দূতাবাসের বিরুদ্ধে ওঠা অনিয়ম দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ, কনসুলার সেবা ও বাংলাদেশ সৌদি আরবের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় প্রেস উইংয়ের দ্বিতীয় সচিব মোহাম্মদ নুরুল আমিনও উপস্থিত ছিলেন। বিশ্বকাপের লড়াই শুধু ফুটবল মাঠেই নয়, পৌঁছে গেছে এয়ারলাইনগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিশ্বকাপের এক বন্ধুত্বপূর্ণ বাজিতে হেরে একদিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম লোগো বদলে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে নরওয়েজিয়ান এয়ার। সেই সঙ্গে ঘোষণা করেছে বিশেষ ফ্ল্যাশ সেলেরও। ফুটবল বিশ্বকাপের উত্তাপ এবার ছড়িয়েছে আকাশপথেও। মাঠের লড়াই ঘিরে বন্ধুত্বপূর্ণ এক বাজিতে হেরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের লোগো বদলে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে নরওয়েজিয়ান এয়ার। ঘটনার শুরু ৮ জুলাই। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচকে সামনে রেখে ব্রিটিশ এয়ারওয়েজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় নরওয়েজিয়ান এয়ার। শর্ত ছিল, যে দেশের দল হারবে সেই দেশের এয়ারলাইন একদিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লোগো বদলে বিজয়ী দেশের এয়ারলাইনের লোগো ব্যবহার করবে। মিয়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে হারানোর পর প্রতিশ্রুতি রাখে নরওয়েজিয়ান এয়ার। প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রামে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করে পোস্ট দেয় ইটস কামিং হোম এবং ওয়েল প্লেড ইংল্যান্ড অ্যান্ড ব্রিটিশ এয়ারওয়েজ। শুধু লোগো বদলেই থেমে থাকেনি এয়ারলাইনটি। পরাজয়কে হাসি মুখে মেনে নিয়ে যুক্তরাজ্য ও নরওয়ের মধ্যকার সব রুটে ৪৮ ঘন্টার বিশেষ ফ্ল্যাশ সেল এবং ভ্রমণ ছাড়ের ঘোষণাও দেয় তারা। বিপরীতে ব্রিটিশ এয়ারওয়েজও ইনস্টাগ্রামে পাল্টা পোস্ট দিয়ে লেখে ৯০ মিনিটের জন্য প্রতিদ্বন্দ্বী কিন্তু বন্ধুত্ব চিরদিনের। এই বন্ধুত্বপূর্ণ খুনসুটিতে যোগ দেয় মালয়েশিয়া এয়ারলাইন্স, কেনিয়া এয়ারওয়েজ, বিএলআর বিমানবন্দর ও ভার্জিন অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই বাজি দেখিয়ে দিল বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা কখনো কখনো মাঠ ছাড়িয়ে ব্র্যান্ড ও এয়ারলাইনগুলোর মধ্যেও আনন্দের উপলক্ষ হয়ে উঠতে পারে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী মিসবাউল আলী। ধন্যবাদ মনির। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।